আমি সুলেশ রায়, বয়স 17 বছর। আজকে যে ঘটনাটি বলবো এটা আমার মায়ের সাথে ঘটে যাওয়া সত্যি একটা ঘটনা। আমার পরিচয়টা তো দিলাম, এবার আমার মায়ের পরিচয়টা দেই। আমার মায়ের নাম সর্পিতা রায়, বয়স 37 বছর। গায়ের রং শ্যামলা, কিন্তু ভারী মিষ্টি চেহারা এবং তার থেকেও বেশি মিষ্টি ওনার হাসিটা। তবে বুদ্ধি তীক্ষ্ণ, কিন্তু যত বুদ্ধির সব বাইরের জগতের ক্ষেত্রে আমার বেলায় মায়ের শুধু সরল ভালোবাসা আর ইমোশন কাজ করে। আমার বাবা নিতাই রায় একজন ব্যবসায়ী। মা একটা বেসরকারি অফিসে কর্মরত আছে। সব মিলিয়ে সংসারে কোনো রকম কোনো অভাব নেই। আমি স্কুলে পড়ি, বর্তমানে 10ম শ্রেণীতে পড়ি। বাড়িতে আমরা 3 জন আর ঠাকুমা থাহি। ঠাকুমার বয়স প্রায় 80 বছর। তিনি বেশিরভাগ সময় উনার রুমেই থাহেন এবং সৃষ্টিকর্তার আরশে নিজেকে মগ্ন রাখেন। আমার মায়ের প্রতি কোনো রকম কোনো কিছু শুরুতে আমার ছিল না। ছোটবেলায় সব ছেলেরা যে চোখে নিজের মাকে দেখে, ঠিক আমিও সেভাবেই দেখতাম। কিন্তু আমার একটা বৈশিষ্ট্য ছোটবেলা থেকেই ছিল, মোটামুটি 13 বছর বয়স থেকে, সেটা হচ্ছে নেক ফেটিস, মহিলাদের গলার প্রতি এক অদ্ভুত আকর্ষণ। আর আমার মায়ের প্রতি আমার সূত্রপাত ঘটে আমার এই ফেটিসের দ্বারা। আমি শুরুতে ফেটিস কি জিনিস জানতাম না। শুধু দেখতাম যে মহিলাদের গলা দেখতে অথবা ছুঁতে আমার খুব ভালো লাগত। সে বয়সে মহিলা বলতে তো শুধুমাত্র স্কুলের শিক্ষিকারা। মায়ের দিকে শুরুতে সেই দৃষ্টি পড়েনি। তখন শুধু স্কুল শিক্ষিকাদের গলা নানা বাহানায় স্পর্শ করতাম এবং তাতেই তৃপ্তি পেতাম। আস্তে আস্তে বয়স বাড়ল। বয়সের সাথে সাথে আমার পিপাসাও বাড়ল, কিন্তু মহিলা গলার প্রতি লোভটা কিন্তু আমার হইয়া গেল। যখন আমার বয়স 17, তখন হঠাৎ একদিন আমার দৃষ্টিতে মা ধরা দিল। তখন গরমের ছুটি চলছিল। আমি বাড়িতে আর বাবা বাইরে কাজে গেছেন। ঠাকুমা নিজের রুমে নিজের মগ্নে আছেন এবং মায়েরও কোনো কারণে অফিস ছুটি, তাই মাও বাড়িতে। সেদিন অসম্ভব গরম পড়েছিল আর আমরা সবাই গরমে ঘেমে একাকার। আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম আর মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিল। আমার পিপাসা পাওয়াতে গেলাম রান্নাঘরে জল খেতে। রান্নাঘরে গিয়ে দেখি মা মাটিতে বসে সবজি কাটছে। কাজের লোক সেদিন আসেনি। রান্নাঘরে ফ্যান না থাকার জন্য মায়ের একেবারে নাজেহাল অবস্থা হইয়াছিল। পুরো শরীর ঘামে একেবারে ভিজে গেছে। তখনও আমার মনে মায়ের প্রতি কোনো দুষ্টু চিন্তা ছিল না। আমি ভালো মনে জল খাওয়ার জন্য মায়ের পিছনে রাখা শেলফ থেকে জলের বোতল নেওয়ার জন্য মায়ের পাশ দিয়ে মায়ের পিছনে চলে গেলাম। জলের বোতল নিয়ে আমি জল খেতে খেতে সামনের দিকে, মানে মায়ের দিকে ঘুরলাম। মা আমার ঠিক সামনে বসে সবজি কাটছিল আর আমি একদম মায়ের পিছনে। আমাদের রান্নাঘরটা ছোট ছিল। মায়ের কাছাকাছি দাঁড়ানো সত্ত্বেও এর আগে কোনোদিন কোনো পাপ চিন্তা আমার মাথায় আসেনি। কিন্তু সেদিন জল খেতে খেতে হঠাৎ কি মনে হলো, একবার নিচে মায়ের দিকে তাকালাম। দেখে আমি আর থাকতে পারলাম না। অনুভব করলাম আমার ওটা দাঁড়িয়ে পড়েছে। সেদিনই তখন জীবনে প্রথমবার আমার মনে মাকে নিয়ে লোভ হলো। আমি ভাবতে থাকলাম, আমি আমার স্কুল শিক্ষিকাদের ক্ষেত্রে যে রকম বাহানা দিয়ে ওনাদের স্পর্শ করতাম, সে রকম একটা বাহানা করতে থাকলাম মনে মনে। এক সময় আমি মাকে বলে উঠলাম, মা বলো কি হইয়াছে? মা, তোমার গলায় কি যেন একটা আছে। আমার গলায় আবার কি থাকবে? না মা, তোমার গলায় কি যেন একটা লেগে আছে। মা কই বলে মা নিজের হাত দিয়ে একটু নিজের গলাটা পরিষ্কার করার চেষ্টা করল। এদিকে আমি তো নিজেকে সামলাতে পারছিলাম না। আমি কইলাম, হয়নি মা, এখনো লেগে আছে। মা নিজের ঘামে ভেজা গলা আর ঘাড় হাত দিয়ে মুছতে মুছতে কইল, এখনো আছে। কি লেগে আছে রে? আমি দূর থেকে বুঝতে পারছি না। আমাকে তোমার গলার কাছে গিয়ে দেখতে হবে। মনে হয় পিঁপড়ে বা এমনি নোংরা কোনো কিছু। তোমার গলার কাছে এসে দেখ কি লেগে আছে। আচ্ছা থাক লেগে। আমার গলায় কি লেগে আছে না আছে তোকে দেখতে হবে না, তুই পড়তে বস গিয়ে যা। শুধু পড়ায় ফাঁকি দেওয়া। সকাল থেকে তো পড়তে বসলেই না। আমার মনটা খারাপ হইয়া গেল। ভাবছিলাম এই সুযোগটা হাতছাড়া হইয়া গেল বুঝি। কিছু একটা করতে হবে। আমি কইলাম, হ্যাঁ যাচ্ছি পড়তে, কিন্তু তোমার গলায় ওটা লেগেই থাকবে? দেখতে কেমন খারাপ একটা লাগছে। কি এমন লেগে আছে রে? কি এই বলে মা আবার নিজের দুহাত দিয়ে নিজের গলাটা ভালো করে ম্যাসাজ করার মতো ডলে পরিষ্কার করার চেষ্টা করল। উহু, এখনো লেগে আছে, যায়নি। আসলে তোমার গলাটা ঘামে ভিজে আছে তো, তাই বোঝা যাচ্ছে না। এদিকে আসলে মায়ের গলায় কিছু ছিল না শুরু থেকেই। মা তো আর সেটা জানত না। তাই মা আমার নাটক ও পাপ বুদ্ধিটাও বুঝতে পারছিল না। মা এবার খানিকটা বিরক্ত হইয়া কইল, দাঁড়া তো আয়নায় গিয়ে দেখি। আমি ভাবলাম যে সর্বনাশ, আয়নায় দেখলে তো মা বুঝে যাইব যে মায়ের গলাতে কিছু লেগে নেই।
আর আমি যা চেয়েছিলাম তা হবে না। সাথে সাথে আমি বলে উঠলাম, মা আমি তোমার গলাটা পরিষ্কার করে দেই, তুমি আবার কেন উঠবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করে পড়তে যা, কোনো রকম কোনো ফাঁকিবাজি না। আমি তো এই কথা শুনে মহানন্দে মনে মনে লাফাচ্ছি। আমি মায়ের একেবারে সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। কইলাম, দেখি মা একটু গলাটা উঁচু করো, মানে একটু উপর দিকে তাকাও। মা আমার কথা মতো একটু মাথা উঁচু করল। আমার সামনে আমার মা তার গলাটা সমর্পণ করে দিল, ঠিক যেন একটি হরিণ নিজেকে একটি ক্ষুধার্ত সিংহের সামনে সমর্পণ করে দিচ্ছে। মায়ের গলায় কোনো ময়লা নেই, তবে দেখলাম মায়ের ঘাড়ে একটা ছোট্ট বাদামি তিল আছে। গলার মাঝখান দিয়ে দুইটা রেখা চলে গেছে, পাশাপাশি, মানে দুই গলার ভাঁজ। আর কি? আমি কাপা কাপা হাতে মায়ের গলা স্পর্শ করলাম। প্রথমে আস্তে করে ছুতেই অনুভব হলো যে মায়ের গলাটা কি নরম, চামড়াটা কি মসৃণ। আমি আর থাকতে পারলাম না। আমার পুরো ডান হাত দিয়ে মায়ের গলাতে হাত বোলাতে লাগলাম। এই সব কিছু কয়েক মিনিটের মধ্যেই ঘটে গেল। মা কইল, কিরে হইয়াছে? মা, আর একটু মাথাটা উঁচু করো, তোমার গলার ভাঁজে আটকে গেছে, গলাটা পুরো উঁচু না হলে পরিষ্কার হচ্ছে না। এই শুনে মা নিজের মাথাটাকে আরও পেছন দিকে করার চেষ্টা করল। আমি মায়ের থুতনি ধরে আর একটু উপর দিকে করে দিলাম, যাতে মায়ের গলাটা পুরোপুরি আমার সামনে মেলা থাকে। আমি তাকিয়ে একবার দেখে নিলাম যে মা এই দৃষ্টি উপরে ছাদের দিকে, মানে আমি সামনে মায়ের গলা নিয়ে কি করছি। মা তা দেখতে পারবে না। আমি কইলাম, মা আমি তোমার গলার কাছে এসে ফু দিচ্ছি যাতে তাড়াতাড়ি পরিষ্কার হইয়া যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করো, আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ মা বলে একেবারে মায়ের গলার কাছে নিজের ঠোঁট নিয়ে গেলাম আর ফু দিতে থাকলাম মায়ের সারা গলায়। একসময় থাকতে না পেরে মায়ের গলা একদম মাঝখানে একটা হালকা হামি দিয়ে ফেললাম। তারপর ভয়ে ভয়ে মায়ের দিকে তাকিয়ে দেখলাম একবার যে মা কিছু টের পেল কিনা। মা আমি কি করছি দেখতে না পেলেও আমার স্পষ্ট অনুভব করতে পারছে না। আমার ভয় হচ্ছিল যে মা নিজের গলায় আমার স্পর্শ অনুভব করে ফেলল কিনা, আমার হাতে স্পর্শ আর ঠোঁটের স্পর্শের মধ্যে তফাৎ ধরে ফেল কিনা। কিন্তু দেখলাম যে না, মা কিছু বুঝতে পারেনি। আমারও সাহস বেড়ে গেল। মা হঠাৎ নিজের দুহাত দিয়ে আমাকে এক ঝটকা দিয়ে দূরে ফেলে দিল। হঠাৎ ধাক্কা খেয়ে আমি পেছনে হেলে বসে পড়লাম। নিজের সম্বিত ফিরে পেলাম। মায়ের দিকে তাকিয়ে দেখি মা গম্ভীর হইয়া নিজের আঁচল ঠিক করছে আর এক হাতে সবজি তুলছে। মা সঙ্গে সঙ্গে একটা হাত দিয়ে নিজের আঁচল নিয়ে নিজের গলাকে ভালো করে মুছে নিল। আমি খানিকটা ভয় পেয়ে কইলাম, মা কি হলো? না কি হবে আবার? তুমি পড়তে যাও। আমি না, মানে তোমার গলা পরিষ্কার করছিলাম, তুমি হঠাৎ ধাক্কা দিলে। মা বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে একটু গম্ভীর হইয়া কইল, তো পড়ায় ফাঁকি দেওয়ার বাহানা কি আমি বুঝি না মনে করেছিস? সকাল থেকে এক লাইনও পড়িসনি, যা পড়তে বস। আমি কিন্তু তোমার গলাতে তো এখনো একটু লেগে আছে। মা লেগে থাক, আমার গলাতে যা খুশি। তোকে আমার গলার দিকে খেয়াল রাখতে হবে না। আমি একটু পরে স্নান করতে যাব, তখন এমনিতেই পরিষ্কার হইয়া যাইব। আমি একটু মনে মনে ভয় পেলাম, তাহলে কি মা বুঝে গেল আমার মনের প্ল্যান? এই ভাবতে ভাবতে আমি আস্তে আস্তে মুখ নিচু করে চলে যেতে লাগলাম। তখনই মা আমার পেছন থেকে মিষ্টি গলায় বলে উঠল, কষ্ট পাচ্ছ বাবা? আমি তো ভালো জন্যই বলি। আমি বুঝি তো এ বয়সে পড়তে ইচ্ছে না হওয়াটাই স্বাভাবিক, মন শুধু ফাঁকি দিতে চায়। কিন্তু বাবা, পড়াশোনা না করলে তো ভবিষ্যৎ অন্ধকার। আমার আর বুঝতে বাকি রইল না যে আমার অতীব সরল মা আমার মনের ভেতর কি পাপ চলছে তা একটুও বুঝতে পারেনি। আমি নিশ্চিন্ত হয়ে কইলাম, না শরী, তুমি চিন্তা করো না, আমি ভালো করে পড়াশোনা করব। আমার কথা শুনে মায়ের মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল আর আমি রান্নাঘর থেকে চলে গেলাম। অল্পটুকু স্বাদ পাওয়ার পর থেকে আমার মন দুষ্টু চিন্তায় ভরে উঠল, যে মহিলাকে আমি এতদিন শুধু মা হিসেবে পুজো করে এসেছি, সেই মহিলা, সেই নারী এখন আমার কাছে একটা তৃপ্তির দেহ মাত্র, যেটা দিয়ে আমার বাসনা পিপাসা তৃপ্ত মেটাতে পারব। আমার মন তৎপর হইয়া উঠল। মা শব্দটা আমার কাছে একটি দারুণ অনুভূতির শব্দ হইয়া উঠল। আমার হঠাৎ মায়ের বলা কথা মনে পড়ল। মা স্নান করতে যাইব, হঠাৎ দেখি মা জলভরা বালতি নিয়ে আমার রুমে এসে হাজির। বুঝলাম কাজের মাসি আসেনি, তাই মাকে ঘর মুছতে হচ্ছে। মা কইল, এই যে হয় ঘরের বাইরে যা, নয় খাটের উপর পা উঠিয়ে বস, ঘর মুছব। আর খবরদার বলে দিচ্ছি, যতক্ষণ না ঘর শুকোচ্ছে মাটিতে পা ফেলবি না, ঠিক আছে? আমি সজোরে মাথা নাড়িয়ে আমার সম্মতি জানালাম। তাড়াতাড়ি খাতে উঠে ইঙ্গিত দিলাম যে আমি রুমে থাকছি। মা নিজের শাড়ির আঁচল কোমরে গুজে হাঁটু গেড়ে বসে পড়ল এবং নিজের মতো ঘর মোছা শুরু করল।
আমার খাটে সব সময় একটা পড়ার বই খোলাই থাহে। তখনও ছিল, আর ওটাই আমাকে তখন বাঁচালো, নয়তো আবার পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য মায়ের বকুনি খেতে হতো। আমি বইটা নিয়ে পড়ার ভান করতে লাগলাম। কয়েক সেকেন্ড পর একবার আর চোখে মায়ের দিকে তাকালাম। তাকিয়ে যা দেখলাম তাতে আমার চোখ ছানাবড়া হইয়া গেল। ঘরে ফ্যান চলা সত্ত্বেও মা তখনও ঘামছেন, সারা শরীর ঘামে ভেজা। আমি লক্ষ্য করলাম ঘামের বিন্দুগুলো মায়ের কপাল থেকে আস্তে আস্তে নেমে যেতে থাকল। একটু পরেই মায়ের ঘর মোছা হইয়া যাইব, আর মা ছাদে যাইব কাপড় মেলতে। আজকে ছুটির দিন, তাই মা প্রচুর কাপড় ধুয়েছে এবং তাই বেশ সময় লাগবে কাপড় মেলতে। ঠাকুমাকে নিয়ে চিন্তা নেই, উনি শুধুমাত্র সন্ধেবেলা একটু ঘর থেকে বেরোন। এই দুপুরের সময়টায় উনি নিজের ঘরেই থাহেন। আমি অপেক্ষা করতে থাকলাম কখন মা ছাদে যায়। এক সময় মা কইল, সুলেশ, আমি ছাদে যাচ্ছি, ঘরের দিকে নজর রাখিস। ঠাকুমা কানে শোনে না, তাই ঘর ফাঁকা হলে কাউকে ঘরের খেয়াল রাখতে হয়। যাই হোক, আমি যে সুযোগের অপেক্ষায় ছিলাম সেটা পেয়ে গেলাম। আমার পকেট স্ক্রুপ আর পকেট হাতুড়ি নিয়ে আমি চললাম মায়ের বেডরুমের দিকে। মায়ের বাথরুমের দরজাটাকে দুপাশ থেকে ভালো করে পর্যবেক্ষণ করলাম। প্রথমবার কোনো ফুটো পেলাম না। মনটা একটু খারাপ হলো। এই ভারী কাঠের দরজায় তো আর এই অল্প শ্রম দিয়ে এত কম সময়ে নতুন করে ফুটো করা যাইব না। কিন্তু আমি আবার বিশ্বাস নিয়ে খোঁজ শুরু করলাম। অবশেষে দেখলাম যে দরজার ভিতর দিক থেকে একটা ছিদ্র শুরু হয়ে আছে ঠিকই, কিন্তু সেটা এখনো এপার থেকে ওপার হয়নি। আমি সঙ্গে সঙ্গে আমার হাতের দিয়ে ফুটোটাকে বড় করতে লেগে গেলাম। সফল হওয়ার পর ফুটো দিয়ে দেখলাম যে পুরো বাথরুমের ভেতর তাই পরিষ্কার দেখা যাচ্ছে। আমি আনন্দে আত্মহারা হইয়া উঠলাম। আমি মায়ের বেডরুম থেকে যাওয়ার আগে ফুটো তাকে সাময়িকভাবে একটা ছোট কাঠের টুকরো দিয়ে বন্ধ করে আসলাম, যাতে মায়ের সন্দেহ না হয়। এরপর অপেক্ষা করতে থাকলাম কখন মা স্নান করতে যায়। এক সময় মা ছাদ থেকে আসলো এবং আমি স্নানে গেলাম বলে সোজা বেডরুমে চলে গেল। মা নিজে বেডরুমের দরজা ভেতর থেকে বন্ধ করতে যাচ্ছিল। তখন আমি বিপদ দেখে বলে উঠলাম, মা, রুমের দরজা বন্ধ করো না, যদি আমার কিছু লাগে। মা, আমাদের রুমে আবার তোর কি কাজ? আমি, না মানে দরকার পড়তেই পারে, তাই না? তোমারও তো দরকার পড়তে পারে, হঠাৎ যদি কিছু লাগে তোমার, যেমন সাবান বা কিছু। কখন কি দরকার পড়ে কেউ বলতে পারে। বাথরুমের দরজা তো আর খোলা রাখতে বলছি না, রুমের দরজাটা খোলা রাখতে বলছি। আমি খানিকটা ঠাট্টা করে কইলাম। মা, হ্যাঁ ঠিক আছে, তোকে তো পাকামো করতে হবে না, খোলা রাখছি রুম। বাড়ির দিকে খেয়াল রাখিস। আমি গেলাম স্নানে। আমি, আচ্ছা মা। মা বাথরুমে ঢোকার 10 সেকেন্ডের মধ্যে আমি মায়ের রুমে ঢুকে একেবারে বাথরুমের দরজার সামনে চলে গেলাম। স্ক্রু ড্রাইভার দিয়ে খুঁচিয়ে দরজার ফুটো তার থেকে কাঠের টুকরোটা বের করতে আমার বেশি সময় লাগলো না। আমার সামনে তখন আমার স্বপ্নে তৈরি করা দরজায় বড় ফটকটা খোলা। আমার মনে হচ্ছিল যেন স্বর্গের জানালা কেউ খুলে দিয়েছে। আমার চোখের সামনে নিজেকে সামলাতে না পেরে আমি আস্তে আস্তে নিজের চোখটা ফুটোর দিকে নিয়ে গেলাম। মনে নানান ভাবনা চলছে। আমার হৃৎপিণ্ড এত জোরে লাফাচ্ছিল যেন শরীরের বাইরে বেরিয়ে আসবে। এত জোরে বুকে শব্দ হচ্ছিল যে ভয় হচ্ছিল মা না শুনতে পেয়ে যায়। ভাবছিলাম যে আজকে আমি যেটা দেখব এটা পৃথিবীর যে কোনো ছেলের জন্য নিষেধ। আমি বুঝলাম না এখনই বেরোবে বাথরুম থেকে। আমি সাথে সাথে ফোনে রেকর্ডিং অফ করলাম। দরজার ফুটো থাহে আবার কাঠের টুকরো দিয়ে শয়তনে বন্ধ করে দিলাম। ছুট নিজের ঘরের দিকে। নিজের ঘরে পৌঁছানো মাত্র শুনতে পেলাম মা বাথরুমে থেকে বেরিয়ে এসেছে। মনে মনে হাঁপ ছেড়ে বাঁচলাম। আমার মনে তখন পরমানন্দ যেন বিশ্বজয় করে এসেছি। আমার মন ব্যাকুল হইয়া উঠল মাকে পাওয়ার জন্য। মনে মনে প্ল্যান ভাবতে থাকলাম, কিন্তু কোনো প্ল্যান মাথায় আসছিল না। এদিকে মায়ের অফিস শুরু হইয়া গেল, মাকে একা পাওয়ার সুযোগ হচ্ছিল না। আমার মন তো থাকলো দিনের পর দিন। আমি মন মরা হইয়া যেতে থাকলাম। পড়ায় মন বসছিল না। টিউশন টিচারের কাছ থেকে আমার নামে নালিশ আসে মায়ের কাছে। মা আমাকে নিয়ে একদিন বাবার সাথে সন্ধেবেলা বসে জিজ্ঞেস করে কি হইয়াছে। আমার বোঝায় ভালো করে পড়তে, কিন্তু আমি কি আর আসল কারণটা বলতে পারি? তাই চুপ করে বাবা মায়ের কথা শুনি এবং হজম করি। এভাবে বেশ কিছু দিন কেটে যায়। আমার মানসিক ও শারীরিক পরিস্থিতি খারাপ হতে থাকে। মা বাবাও হাল ছেড়ে দেয়। বোধহয় ভেবেছিল যে স্কুল খুললে রুটিনে চলা শুরু হবে, তখন সব ঠিক হইয়া যাইব আমার। কিন্তু একমাত্র আমিই জানি আমার কিসে উন্নতি হবে। এভাবে প্রায় 1 বছর যায়। আমি আমার 17তম জন্মদিন পার করি। আমি আর নিজেকে শান্ত রাখতে পারতাম না। মাকে জড়িয়ে ধরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মায়ের গলায় কামড় দিলাম।
অমনি মা আমাকে ঠেলে সরিয়ে দিয়ে কইল, শর্ত বেয়াদব কোথাকার। আজকাল একটু বেশিই গায়ে পড়ছিস, আমার এসব ভালো লাগে না। গরমের মধ্যে গা ঘেঁষাঘেঁষি, আগে তো এরকম করছিস না তুই। আমি কি যে কইল মা, কেন? আমি তো তোমাকে আদর করে আগেও জড়িয়ে ধরতাম। মাসে যাই হোক, আস্তে আস্তে ওই হিন্দি আর ইংরেজি সিরিয়াল সিনেমা দেখে তোর এসব মূর্তি চেপেছে। আমাদের বাঙালিদের মধ্যে ছেলেরা বড় হইয়া গেলে মায়ের থেকে দূরে দূরে থাহে, এরকম গা ঘেঁষাঘেঁষি করে না। আর তুই তো একটু বেশি করিস, জড়িয়ে ধরার পর কি আমার গলায় ঘাড়ে কামড় দিস? এতে করে আমার ব্যথা করে 2 বার তো দেখছি কালসিটে পড়ে গেছে। এটা কিন্তু নতুন কোনো দুষ্টুমি শুরু হইয়াছে নাকি আমার উপর রাগ করে আমার বকুনির প্রতিশোধ নিস তুই? আমি তো মায়ের কথা শুনে পাথরের মতো দাঁড়িয়ে ভয় পাচ্ছিলাম। আর ভাবছিলাম যে মা তবে আমার মায়ের গলায় হামি দেওয়া কামানোটা টের পেয়েছে প্রতিবার। আর সেটাই তো স্বাভাবিক। আমি বোকা দুষ্টুমির জন্য চোটে গান শূন্য তখন ছিলেন হইয়া যাচ্ছিলাম আস্তে আস্তে। এখন কি হবে? আবার ভাবলাম মাটির পেয়েছে ঠিকই, কিন্তু তার ছেলের আসল মতো তা এখনো বুঝতে পারেনি। এটা ভাবামাত্র আমার মনে একটু সাহস আসলো। আমি কইলাম, কি যে বলো না তুমি, এতে আমার আবার কি দুষ্টুমি? আমার স্কুলের সব বন্ধুরাও তাদের মাকে ভালোবেসে জড়িয়ে ধরে। মা এবার একটু বিরক্ত হইয়া কইল, সে কি করছে সেটা আমি জানি না। আমার এটা পছন্দ না, তাই তুই এটা করবি না, ব্যাস। বোঝা গেল? আমি মাথা নেড়ে আমার সম্মতি জানালাম। মা আর বন্ধুদের থেকে এই সমস্ত বদভ্যাস না শিখে ভালো কিছু তো শিখতে পারিস নাকি? আমি বুঝলাম কথা লাভ নেই, ব্যাপারটা খুব সিরিয়াস দিকে যায়নি, তাই এখানেই করতে হবে। আমি তাই আবার ঘা নিলে কইলাম, হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আমি তোমার কথা মতোই চলব। মা এটা শুনে নিজের রুমে চলে গেল, আর আমি আমার রুমে হাত দিয়ে কাজ সেরে নিলাম। এর মধ্যে আবার একদিন মা ছুটি পেল এবং বাড়িতেই ছিল। বাবা ব্যবসার কাজে বাইরে। আমার মনের শয়তান জেগে উঠল। মনে মনে ভাবলাম, আজকে যে করেই হোক মাকে পেতেই হবে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ঘরে আর মা নিজের ঘরে দুপুরের ঘুম দিতে চলে গেলাম। বিছানায় শুয়ে থাকলাম ঠিকই, কিন্তু ঘুম আর আসছে না। মায়ের ঘরে পৌঁছে আমি আস্তে করে বেডরুমের দরজা ফাঁক করে মায়ের রুমে ঢুকলাম। ঢুকে দেখি মা বিছানায় এক কোণে এসে দরজার দিকে পাশ ফিরে শুয়ে আছে। আমিও এবার নিশ্চিন্ত হয়ে মায়ের পাশে খাটের উপর বসলাম। মা বাদিকে কাত হইয়া শুয়েছিল। আমি এবার সাহস করে মায়ের গলার একদম কাছে চলে গেলাম, কিন্তু বিপদ ঘটল তারপরেই। মায়ের ঘুম সাথে সাথে ভেঙে গেল, আর মা আমাকে ধাক্কা মেরে ফেলে বিছানায় উঠে বসল। মা কইল, কিরে বাবা, তুই কি করছিস আমার কাছে এসে? আমি আমতা করতে করতে কইলাম, কই মা, কিছু না তো। মা একটু রেগে গিয়ে কইল, কিছু না তো মানে? নীলেশ, দেখো ভালো চাস তো, সত্যি কথা বলো, কি করছিলি তুই আমার এত কাছে এসে? আমি কোথায় মা? না না, আমি কোথায় তোমার কাছে ছিলাম? আমি তোমার পাশে খাটে বসেছিলাম। আমার আসলে ঘুম আসছিল না, তাই তোমার সাথে গল্প করতে এসেছিলাম। এসে দেখি তুমি ঘুমাচ্ছ, তাই তোমার কাছে বিছানায় সবে একটু বসেছিলাম। ভাবলাম যদি তুমি একটু জেগে থাকো তাহলে আমার সাড়া পেয়ে উঠবে। কিন্তু আমার এত সুন্দর মসৃণ বানানো গল্প মায়ের একটু বিশ্বাস হলো না। মা জোরে বলে উঠল, মিথ্যে কথা বলিস না। তোর গরম নিঃশ্বাস আমি আমার ঘাড়ে অনুভব করেছি। বল, কি করছিলি তুই? আমি কইলাম, মা, আমি তোমার কাছে কিছু লুকবো না। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমি জানি না কেন আমার তোমার প্রতি একটা অদ্ভুত আসক্তি আছে। আমার কথা তখনও শেষ হয়নি। মা আমার গালে জোরে এক থাপ্পড় মারল। আমি প্রায় মাথা ঘুরে বিছানায় লুটিয়ে পড়লাম। মা, তোর লজ্জা করছে না সুলেশ, তোর এসব কথা বলতে? আমি তোর মা, তোকে জন্ম দিয়েছি। মা মানে বুঝিস জানোয়ার? হায় ভগবান, এগুলো কথা তো আমি তোর বাবাকে বলতে পারবো না। তোর বাবা তো আর তোকে মারতে পারবে না, নিজেই হয়তো মরে যাইব। আমি কাঁদতে কাঁদতে কইলাম, মা, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু তোমাকে না পেলে আমার জীবন বৃথা। আমি জানি না কেন সবসময় শুধু তোমার কামনা আমার মন জুড়ে থাকে। আমার পড়ায় মন বসছে না, রেজাল্ট খারাপ হচ্ছে, এমনকি আমার শরীর ভালো নেই। তুমি তো সবই জানো না। বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই তোমাকে পাওয়ার ইচ্ছেটাকে মন থেকে বের করতে পারিনি। আমি ডাক্তারের কাছেও গিয়েছি, কিন্তু তাদের কাছেও এর কোনো চিকিৎসা নেই। আমার অন্য কোনো মেয়েকে দেখলে এমন অনুভূতি কখনোই হয় না যেমনটা তোমাকে দেখলে হয়। আমি কি করব বলো মা? ইস, থাম সুলেশ, থাম, দোহাই তোকে, তুই চুপ কর। আমার কান আর নিতে পারছে না। আমি চুপ করে নিচের দিকে তাকিয়ে থাকলাম।
খানিকক্ষণ পর মাকে একটু শান্ত দেখলাম। কইল, সুলেশ বাবা শোনো, এটা হয়তো একটা বয়সের দোষ। তুই চেষ্টা কর, দেখবি সময়ের সাথে সাথে সব ঠিক হইয়া যাইব। আমি সাহস করে কইলাম, না মা, আমার তোমার প্রতি বাসনা ততদিন কমবে না যতদিন না আমি তোমাকে পুরোপুরিভাবে পাব। তুই একটু বড় হয় যাতে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেব। কেন এই বুড়ি মায়ের পিছনে পড়েছিস রে বাবা? আমার মনে হলো এবার বোধহয় মাকে স্বভাব জেগে উঠেছে, যেটা চায় যে তার সন্তান সবসময় সুখে থাহে, ভালো থাহে। আমি ভাবলাম আমাকে মায়ের এই মনের ভাবকে কাজে লাগাতে হবে। এই আমায় অন্তিম সুযোগ। আমি সাথে সাথে মায়ের পা ধরে কইলাম, মা আমাকে একবার তোমার সাথে দাও। আমার আর এই জ্বালা সহ্য হচ্ছে না মা। মা প্লিজ। মা অল্প অল্প কাঁদতে কাঁদতে কইল, বাবা এ হয় না। আমি তো জন্মদাত্রী মা। তুই এখন ছোট, তাই তুই কি চাইছিস সেটা বুঝতে পারছিস না, এটা হয় না। বাবা প্লিজ বোঝ। আমি খেয়াল করলাম যে মায়ের মুখে আর রাগের কোনো চিহ্ন নেই। মা পুরো ইমোশন হইয়া আছে। আমি মনে মনে ভাবলাম এখনই খেলতে হবে। আমি সোজা হইয়া বসে আমার দুহাত দিয়ে মায়ের হাত ধরে ফেললাম, আর মায়ের একদম কাছে চলে গিয়ে কইলাম, মাত্র একবার করতে দাও, সব ঠিক হইয়া যাইব। আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না, কোনোদিন কোনো কারো সাথে দুষ্টুমি করব না, ভালো করে পড়াশোনা করব, ভালো রেজাল্ট করব, প্লিজ না প্লিজ। আমি বলতে বলতে মায়ের গালে একটা হামি খেল। আমার বলতে থাকলাম, প্লিজ না মাগো, জাস্ট একবার প্লিজ, আর কিছু চাই না, শুধু একবার দাও। মা হঠাৎ একটা চিৎকার করে উঠল। আমি ভয় পেয়ে মায়ের মুখ আমার হাত দিয়ে চেপে ধরলাম, আর মাকে বিছানায় ফেলে মায়ের উপর চেপে বসলাম। মায়ের বোধহয় দম আটকে যাচ্ছিল, আমাকে ইশারা করে কইল যে হাত সরাতে। আমি আস্তে করে হাত সরালাম। দেখি মা কিছু বলছে না, শুধু চুপ করে ছাদের দিকে তাকিয়ে আছে। আমি মন্ত্রের মতো শুধু বলে যাচ্ছি, মা প্লিজ। এক সময় মা বলে উঠল, সুলেশ তুই কি কোনো ভাবেই মানবি না? না মা, তোমাকে আমার চাই চাই মা, প্লিজ রাজি হইয়া যাও প্লিজ। বোধহয় মা বুঝতে পেরেছিল যে আমি কিছুতেই মানবার ছেলে নই। মা একটা দীর্ঘশ্বাস ফেলল আর মুখটাকে আমার দিক থেকে সরিয়ে ডান দিকে ঘুরিয়ে কইল, ঠিক আছে। আমি যেন আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এ যেন স্বপ্নপূরণ। বুঝলাম যে মা নিজের ছেলের খুশির জন্য নিজেকে সমর্পণ করে দিচ্ছে। মা মন থেকে কখনোই এটা চায় না।